অ্যান্ড বাইকটায় উঠে আমার যেটা মনে হইতেছে বাইকটা বেশ গুজো হয়ে বসতে হয়, মানে ফুলফিল স্পোর্টি একটা ভাইব নিয়ে এই বাইকে আপনার বসতে হবে। আপনি যদি বাংলাদেশের অন্যান্য স্পোর্টস বাইকের সাথে তুলনা করেন তাহলে এই বাইকটা হচ্ছে সিবিআর এর চেয়ে অনেক বেশি যুক্ত হইতেছে, R15 এর চেয়েও বেশি যুক্ত হইতেছে, অ্যান্ড GSXR এর মতোই যুক্ত হইতেছে। বাট GSXR এর হ্যান্ডেলটা আরও কাছে, এটার হ্যান্ডেলটা একটু বেশি সামনের দিকে, এই হলো ব্যাপার। অ্যান্ড পাও যথেষ্ট ভাঁজ করে বসতে হয়, পা একদম বডির সাথে। মানে আপনি যখন স্পোর্টস বাইকের স্পোর্টস মুডে বের হবেন তখনই এই বাইকটা আপনার জন্য ঠিক আছে। মানে ফুলফিল অলওয়েজ একটা স্পোর্টি মুডেই থাকতে হবে এই বাইকটা আপনি যতক্ষণ চালাবেন। এমন না যে আপনি রিল্যাক্স করতেছেন আবার চালাইতেছেন, ব্যাপারটা তা না। এখন একটা কথা হচ্ছে, যখন বলে না বয়স কম রক্তটা গরম, তো বয়স যখন কম থাকবে তখন আপনি এইভাবে হয় সারা বাংলাদেশ ঘুরে ফেলবেন, পাহাড় টাহাড় সব জায়গায় যাইতেছে না, মানুষ যাইতেছে, কোনো প্রবলেম নাই। কিন্তু এইজের সাথে সাথে যখন আপনি একটু কমফোর্টও খুঁজবেন তখন আসলে GPX এর এই বাইকগুলা অতটা কমফোর্টেবল না, এটা ভাই আপনাকে মেনে নিতেই হবে, অতটা কমফোর্টেবল অবশ্যই না। একটা জিনিস আমি প্রথমে আরেকবার আপনাদের প্রথমে না ভিডিওর মাঝখানে এসে একটু রিপিট করি, সেটা হলো এই বাইকের এই ভিডিওতে আমি মোটেও রিভিউ করতেছি না, আমি এই বাইকের ভালো মন্দ দিকও শেয়ার করতে চাইতেছি না। হঠাৎ করে বাইকটা পাইছি, এই জন্য টুকটাক কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। খুব বেশি সিরিয়াসলি নিয়েন না, কারণ এটা রিভিউ না। রিভিউ যখন করব তখন বইলেই করব যে রিভিউ করতেছি বা কিছু, বন্ধ হয়ে যেতেছে কেন। বাইকটাতে আসলে ফুয়েল কম আছে, এজন্য আমাকে বারে বারে একটু প্যারায় ফেলতেছে। আর আমি খুব বেশিক্ষণ যে এই বাইকটা চালাবো আসলে ব্যাপারটা তা না। অ্যান্ড যেটা বলতেছিলাম, অত সিরিয়াস নিয়েন না, নর্মালি জাস্ট চালাইতেছি, এই ব্যাপারগুলোই শোনেন। অ্যান্ড একটু দেখতে খারাপ লাগতেছে, কারণ হচ্ছে লুকিং গ্লাসগুলো আমি বাঁকা করে রাখছি। লুকিং গ্লাস যখন খুলবেন তখন এইটার ভ্লগিং লুকের যে ভিউ, ককপিট ভিউটা এত সুন্দর লাগে। এর আগে যখন ভিডিওগুলো করছি আমার নিজের এডিট করতে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছে। GPX বাইকটা ভ্লগ করার জন্য সুপার একটা লুকস দেয় সামনে থেকে। অ্যান্ড হ্যান্ডেল বারটা অনেক বেশি মজবুত আর অনেক বেশি চওড়া, অ্যান্ড এই গুটলি বা ব্যালেন্সারগুলো অনেক বেশি ছড়ানো। কারণ হচ্ছে এই বাইকে আসলে ক্র্যাশ গার্ড বা ওই যে বাম্পার যে আমরা লাগাই ওটা লাগানোর কোনো দরকারই নাই, কারণ এই হ্যান্ডেলই আপনাকে ফুল বাইকটাকে প্রোটেক্ট করবে যদি বাইকটা কোনো কারণে নিচে পড়ে যায়। এভাবে এই হ্যান্ডেলটা বাড়ানো হয়েছে। তবে ঝুঁকে বসতে হইতেছে, হাতে একটু ব্যথা লাগতেছে। হ্যান্ডেলের এই গ্রিপগুলোও যথেষ্ট শক্ত হলে ভালো, অনেকদিন টিকবে। বাট এরকম ঝুঁকে বসার বাইকে এই হ্যান্ডেলের যে গ্রিপগুলো, এটা আমার কাছে একটু বেশি মনে হইতেছে যে না, আরেকটু নরম হইলে হয়তোবা আরামে বসা যাইতো। বাট যেহেতু দাঁড়ান এখানে থামি, যেহেতু এটা একটা স্পোর্টস বাইক, আমি এটার মধ্যে অত আরাম কেন চাই? আর যদি আপনি চাইলে এগুলা বদলা অন্য বিভিন্ন আফটার মার্কেট পাওয়া যায়, ওগুলা লাগায় নিতে পারেন, তাহলে আপনি হয়তো আর একটু আরামে চালাইতে পারবেন। আমার কাছে সত্যি কথা কি, কমিউটার বাইক থেকে বা নেকেড স্পোর্টস বাইক থেকে এই বাইকটাতে যা আসছি, আমার কাছে বেশ আনইজি লাগতেছে বাইকটা চালাইতে। মানে এক হচ্ছে বাইকটা বড়, দুই হচ্ছে আমি লুকিং গ্লাস অ্যাডজাস্ট করতে পারি নাই, তো এই জন্য বেশ আনইজি লাগতেছে। এই জন্য আমি বাইকটা যে খুব বেশিক্ষণ চালাবো তা না, অল্প কিছুক্ষণ চালাই হয়তো আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ারটা শেষ করব, কারণ ওই ফিলটা পাইতেছি না যেই ফিলটা আমি চাইতেছি। লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকলে আসলে ওই বাইক আমি চালায় মোটেও মজা পাই না। চলেন আমরা এদিক থেকে ঘুরাই, কারণ সামনে মনে হয় বৃষ্টি আসবে, আর আমি চাইতেছি না বৃষ্টিতে ভিজতে। আর একবার বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাইকের যদি টানের কথা বলেন, ভাই আমি যখন শ্রীমঙ্গল থেকে ফিরতেছিলাম বা যখন যাইতেছিলাম তখন যে চালাইছি ভাই, আমি পাগলের মতো চালাইছি। অ্যান্ড যে কোনো জিনিস এই বাইকে এত সুন্দর ওভারটেক করতে পারছি ভাই, আমার মনে হয়েছিল যে আমি 250-300 সিসির বাইক চালাইতেছি, এরকম লাগছিল। অ্যান্ড এই বাইকের সাসপেনশন যথেষ্ট পরিমাণ ভালো, মানে একজন চড়ে যে চালাইছি ভাই, সুপারভাবে চলছে। সাসপেনশনের সাথে সাথে এই বাইকের ব্রেকও যথেষ্ট ভালো, কিন্তু ব্রেক নিয়ে আমার একটু টেনশন ছিল। এর আগের বাইকগুলোতে হচ্ছে ABS ছিল না, কিন্তু যখন ABS আসছে তখন আর এই বাইকের মধ্যে মনে হয় না এখন কারো ব্রেকিং নিয়ে কোনো প্রবলেম থাকার কথা। অ্যান্ড আর কি বলবো, ক্লাচ এই বাইকের শক্ত, এটা তো বললাম এর আগেই। অ্যান্ড এই বাইক ওইভাবে আহামরি যে গরম হয় তা না, তবে নর্মালি যে জাপানি বাইকগুলো বাংলাদেশে আছে ওর চেয়ে একটু বেশি হয়তো গরম আপনাকে ফিল দিবে, কারণ ভাই দামেরও তো একটা ব্যাপার আছে, তাই না? এখন যতটুকু টাকা আপনি খরচ করবেন আসলে ওইটা থেকে মজা তো অতটুকুই পাবেন। তবে আমি যেটা বলবো যে বাংলাদেশে GPX অল্প দামে স্পোর্টস বাইকের মধ্যে একটা যুগান্ত সৃষ্টিকারী, একটা রিভলিউশন বলতে পারেন। অল্প দামে যে বাইক দিচ্ছে, অ্যান্ড বাংলাদেশের মধ্যে চাইনিজ বা থাই যাই বলেন আপনারা, এই বাইকগুলাই একটা বাইক যেটা হলো জাপানি বাইকের পরে বাংলাদেশে একটা ক্রেজ সৃষ্টি করতে পারছে। বাংলাদেশে হচ্ছে ফার্স্টে জাপানি বাইক, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান বাইক, অ্যান্ড থার্ড হচ্ছে চায়না বাইকটাকে আমরা অতটা পছন্দ করতাম না। বাট এই GPXটা, এটা যদিও থাইল্যান্ডের বাইক, বাট যেহেতু চায়না থেকেই আসে বা চায়নাতে তৈরি হয়, সেহেতু আমি বলবো যে মানে যথেষ্ট পরিমাণ ভালো করছে।
এটা প্রশংসা পাওয়ার যোগ্য, মানে এটা বড় মাপের প্রশংসা পাওয়ার যোগ্য যে এরকম একটা জিনিস। এই জন্য আমি ধন্যবাদ দিব হলো স্পিডোজকে। স্পিডোজ এই বাইকটা আনছে এবং এটার আফটার সেলস সার্ভিস অ্যান্ড পার্টস সাপোর্ট এত সুন্দরভাবে দিচ্ছে যে এই বাইকটা আসলে বাংলাদেশের মার্কেট মোটামুটি ভালোভাবেই ধরতে পারছে এবং আশা রাখা যায় সামনে ওদের নতুন 200 বা 250 আসতেছে, ওইটাও ভালো মতোই মার্কেট ধরতে পারবে, এরকমটাই আমার মনে হইতেছে। আর পেছনে ঘুরতে মানে ডানে ঘুরতে আমার পেছনে দেখে দেখে ঘুরতে হইতেছে, কারণ লুকিং গ্লাস আমি অ্যাডজাস্ট করি নাই। আমার উচিত ছিল লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করে দেন তারপরে চালানো। এই বাইকটা চালানো উচিত আসলে আপনার টি শার্টের কালারের সাথে বাইকটা যাইতেছে। আমাদের নতুন আসছে রিচার্জার লেগে চিন্তা করছিলাম ওই আমারটা। ও ভালো নাই যে আপনারটা এটা। আচ্ছা বেচেন আমার এমটি বেচেন, কয়দিন পরে বেচেন আর কয়দিন চালাই তারপরে বেচেন। আচ্ছা এই বাইকটা চলছে হচ্ছে 900। কিভাবে দেখবো? না এটা তো ট্রিপ মিটার, এটা সুইচ মনে হয় কাজ করে করতে হয়। সুইচ টাচ। হ্যাঁ আমি জানি চাপ দিয়া, এই যে আমি চাপ দিয়ে রাখতে হয় নিচে দিয়া, এই দেখছেন অ্যাডজাস্ট। আচ্ছা এই দেখছেন ওই যে আসছিল তো। টোটাল হচ্ছে 1.1000 2960 কিলোমিটার চলছে। আর অনেক কিছু ইনস্টল করা আছে, ফগ লাইট এগুলার ফাংশনটা আমি বুঝি নাই। চলেন আমরা আরেকবার একটু নামি। আমি লুকিং গ্লাস ছাড়া চালাইতে খুব একটা কমফোর্ট ফিল করতেছি না আসলে। আর এই বাইকের মধ্যে কিছু ব্যাপার বেশ মজবুত দেওয়া হয়েছে। মজবুতের মধ্যে হচ্ছে এই যে দেখেন এগুলার ফিনিশিংগুলা যথেষ্ট পরিমাণ ভালো, ফুটপ্যাকগুলা যথেষ্ট ভালো দিচ্ছে। ক্লাচ আমি চালাতে যাই যেটা দেখছি ক্লাচ মোটামুটি হার্ড, মানে এখনো পর্যন্ত নরম হয় নাই বা নরম হয়তো হবে না, এটা এরকমই। অ্যান্ড ক্লাচের এই শিফটারটা অনেক ছোট হওয়াতে এক হলো হার্ড, দুই হলো আমি স্যান্ডেল পরে আছি এই জন্য আমার একটু কষ্ট হয়েছে। বাট জুতা পরে আপনি যখন চালাবেন বা আমি যখন চালাইছি ওরকম কোনো আহামরি ঝামেলাতে আমি পড়ি নাই। অ্যান্ড এই বাইকের যেই এটা দিছে এই মাল বেশ মোটা করে দিছে অ্যান্ড সাউন্ডটাও বেশ লাউড। অ্যান্ড এটার যে আফটার মার্কেট এই কভারও চলে আসছে ডেমন জিপিএক্স লেখা, তার মানে রেডিমেডই পাওয়া যায় এখন। তাহলে বুঝেন যে বাইকটা কতটুকু বাংলাদেশের মার্কেট ধরতে পারছে, যে আফটার মার্কেট কোম্পানিগুলো এটার সাইলেন্সার গার্ডও বাংলাদেশের মার্কেটে অলরেডি নামায় ফেলছে। এই হলো এই বাইকের অবস্থা। যাক এটা আজকে আর এখন চালাবো না, সামনে যখন এটা অ্যাডজাস্ট করা থাকবে তখন যদি বাইকটা থাকে তখন হয়তো আর একটু সময় নিয়ে চালায় আপনাদের সাথে শেয়ার করবো এটার এক্সপিরিয়েন্স। তবে সাসপেনশন ফিডব্যাক এই বাইকের অনেক ভালো আমার মনে পড়ছে। আমি একটা নাইট রাইড করছিলাম এই বাইক নিয়ে, প্রথম যে মডেলটা আসছিল নন এবিএস, ভাই সুপার সাসপেনশন সাপোর্ট ছিল, সেটা একজন বলেন আর দুইজন বলেন, আমার খেয়াল হয়ে গেছে ব্যাপারটা। লাল বাইকটা যেটা দেখাইতে পারি না এটার মধ্যে দেখে নেন, এটা পেছনে একটু পরিষ্কারও আছে। এটার এই যে ব্যাকলাইটটা দেখা যাইতেছে এরকম হচ্ছে, ব্যাকলাইটটা অনেক বেশি সুন্দর। আর আমার কাছে লাল বাইক অলওয়েজ ভালো লাগে, কিন্তু এই জিপিএক্স এসে আমার কেন যেন লালের চেয়ে কালোটা বেশি ভালো লাগতেছে। এটা হ্যাঁ কষাটু, মামাও বলতেছিল কষাটু, এই যে এখানে লেখা আছে দা কষাটু জিপিএক্স, দা কষাটু মানে কোর্সাটু আর কি। দেখেন না এটার মধ্যে এই জিপিএক্স গুলা যারা এখানে তারা হালকা পাতলা মডিফাই করে, এটার মধ্যে এখানে দুইটা ফগ লাইট লাগানো, মামা একটু জ্বালান না, এখানে হচ্ছে ব্লিঙ্কার লাগানো আছে, ব্লিঙ্ক করতেছে, আবার দুই কালারের ব্লিঙ্ক করতেছে। সেই ব্যাপার জমছে কিন্তু এটা, তাই না? সামনে দেখে পুলিশ লেখা। আজকে দুনিয়ার সবকিছু লাল, এখানে ওইগুলা লাল, চেয়ারও লাল, ভাইও পড়ছে লাল। যে বাইকটা আমি চালাইছি ওটাও লাল, ভাই একটা গাড়ি পাইছে সেলিকার, গাড়িটাও লাল। খুব ইনফ্লুয়েন্স করতেছে যে গাড়িটা উনি কিনা ফেলুক, কিন্তু কোনোভাবেই রাজি করাইতে, মানে তারও ইচ্ছা আছে কিন্তু কেন যেন সে নিচ্ছে না। গাড়িটা নিলে আমাদের চ্যানেল উপরে উঠা যেত, মানে এত সুপার একটা গাড়ি পাইছে, প্রাইসও মোটামুটি সুন্দর। দেখি কিছু করা যায় কিনা। এখন আপাতত ওনারে বেশ জাল খাওয়ায় কিছুক্ষণ কান দেয়, তারপরে এখান থেকে আমি ভাগবো। তুমি দেখি এক হাতেই চালায় চলে আসলে, এটা এক হাত দেখাইতেছে এক হাতে চালাইতেছে। বাহ ভাই, টাটা মামা, আল্লাহ হাফেজ। আচ্ছা, যেখানে আমরা ছিলাম এই রকম লাল একটা গাড়ি হচ্ছে আরিফ ভাই দেখছে, আর আমি একটু এদিক সেদিক ফোন দিছি, ওটার রেটটা আসলে কিরকম কি, যে রেট চাইছে ওই রেটটা নাকি অনেক বেশি চাইছে, এরকমটা আরিফ ভাই বলতেছে আর কি। দেখা যাক, এটা সুন্দর যদি সিলিকা আরিফ ভাই কিনে তাহলে এটা আমাদের জন্য ভালো, আমরা মাঝে মধ্যে সিলিকায় ভিডিও করতে পারবো। যদিও 2JZ যে ইঞ্জিন ওইটা নাকি লাগানো, আর ওইটা লাগানো থাকলে মাইলেজ তো 5-6 এর বেশি মনে হয় না পাওয়া যাবে, তো এটা একটা বিশাল সমস্যা। এই আসলে স্পোর্টস যে কারগুলো আছে, মানে যেগুলো হচ্ছে একটু প্রজেক্ট করে মানুষ বানায় টানায়, এগুলার মাইলেজের যে অবস্থা হয় 4 থেকে 6 কিলো নাকি যায় হচ্ছে 1 লিটারে। আর যদি ঠিক মতো প্রেসার দিয়ে চালানো হয় মানে ওইরকম আর কি একদম, তাহলে তো বুঝেনি তেল কি পরিমাণ খরচ হয়। এই জন্য আসলে এই গাড়িগুলো চালানো, আমাদের দেশে তেলের যে দাম সার্বিক সব কিছু মিলায় একটু আমাদের জন্য কষ্টসাধ্য। এই হলো অবস্থা। যাক চলেন আমরা বের হই। আমরা হচ্ছে যে টাইমটা বের হইলাম বৃষ্টি হয় নাই, কিন্তু আবহাওয়াটা এত সুন্দর, আকাশে পুরা মেঘ, আকাশ দেখাই যাইতেছে না মেঘের কারণে, আর মেঘের উচ্চতা অনেক বেশি, সব মিলে
একটা স্বপ্ন স্বপ্ন ফিল দিতেছে, মানে স্বপ্নের মতো ফিল দিতেছে হচ্ছে শহরটাতে, ভালো লাগতেছে। অ্যান্ড যেটা বলছিলাম যে আজকে কোনো বাইকের রিভিউ করব না, জাস্ট জিপিএক্সটা চালাইলাম, আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এখন টুকটাক কিছু ব্যাংকে কাজ আছে, এখন সময় হলো 5:45, বলতেই পারেন যে এই টাইমে আবার ব্যাংকে কি কাজ। আসলে ব্যাংকের বুথেও এখন ব্যাংকের মোটামুটি সব কাজই করা যায়, প্লাস অ্যাপ দিয়েও করা যায়। তা আমার একটু বুথে কাজ আছে, ওই কাজটা সারতেই হচ্ছে আগাইতেছি। ভিডিওর শুরুতে থেকে এই পর্যন্ত যে ফুটেজগুলো নিয়ে কাজ করলাম এগুলা হচ্ছে একদমই আনকাট টাইপের, মানে মাঝখানে জাম্প কাটগুলা দেওয়া হয় না, জাম্পের যে কাটগুলো আর কি, জাম্প করে করে কাটগুলা দেওয়া হয় না। আর এখন থেকে হচ্ছে জাম্প কাট দিয়ে আপনাদের সাথে ভিডিওটা চলেন বাকিটা শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে রেগুলার ভিডিওর মধ্যে আর আমরা যে আজকের ভিডিওটা করলাম এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু। এই কই আসে জাম্প কাট দিয়ে ভিডিও করলে সুবিধা কি, আপনি যখন কথা বলবেন তখন রিল্যাক্সে আস্তে ধীরে কথা বলতে পারবেন, মাঝখানে অনেক গ্যাপ রাখতে পারবেন। তারপরে যদি আপনি ফিলার কোনো টোন ইউজ করেন এগুলা কেটে ফেলে দিতে পারবেন। আর যদি ওগুলা এডিট না করতে চান তাহলে কি হবে, তাহলে যেটা হবে আপনার কথা বলার সময় মাথায় রাখতে হবে যে আসলে কতটুকু কথা বলবেন এবং কতটুকুতে গিয়ে শেষ করবেন। কারণ একটা জিনিস ভিডিও রেকর্ড করা তো বিভিন্ন সময় সারাদিনের বিভিন্ন সময়ে করে ফেলতেছেন, কিন্তু ভিডিওটা যখন এডিট করতে বসবেন অল্প সময়ের মধ্যে সারা দিনের ব্যাপারটা দেখে এটারে ম্যাচ করা, এটা অনেকের জন্য অনেক কঠিন হয়ে যায়। যদিও আমার জন্য এডিটিংটা খুব ইন্টারেস্টিং, আমি এডিটিং শ্যুট দুইটাই অনেক মনে আনন্দ নিয়ে করি, প্যাশন নিয়ে করি, আগ্রহ নিয়ে করি। এই জন্য এই ভ্লগটা আমি এতদিন পর্যন্ত এই 6 বছরের পরে এসেও কন্টিনিউ করতে পারছি, প্রত্যেকদিন একটা ভিডিও অ্যাটলিস্ট আপনাদেরকে দেই। আর যদি এই আগ্রহটা না থাকতো, শুধুমাত্র টাকার জন্য এই লাইনে আসতাম, তাহলে ভাই মাঝে মধ্যে টাকা নাই হয়ে যায়। এমনও অনেক মাস আছে আমি কোনো ইনকামই করি নাই, বাট ভিডিও কিন্তু আমি দিয়ে গেছি। তো ব্যাপারটা এরকমই, আসলে শখ যদি থাকে তাহলে যে কোনো কাজ আপনার লাভ হোক লস হোক মনে হবে শখটা তো আপনার পূরণ হয়েছে, কিন্তু শখ যদি না থাকে তাহলে ওই কাজটা আপনার দায়িত্ব মনে হবে, কষ্টের মনে হবে। আর শখের ব্যাপারটা হচ্ছে আপনি যে কামাই রোজগার এত কিছু কেন করেন, শখ পূরণের জন্যই করেন। আর যে কাজটা করতেছেন এটাই যদি আপনার শখ হয় তাহলে মজার ব্যাপারটা দেখেন, লাভ হোক লস হোক শখ তো পূরণ হইতেছে, জীবনও চলতেছে। এই জন্য আসলে প্রত্যেকটা মানুষের প্রফেশনটা এমনভাবেই সিলেকশন করা উচিত যেটার মধ্যে আপনার আনন্দ থাকবে। শুধুমাত্র দায়িত্ব, শুধুমাত্র কর্মব্যস্ততা এগুলাই যদি থাকে যে আমি এখান থেকে টাকা নিয়ে যায় ওই মাসে 2 দিন কক্সবাজার ঘুরবো, ভাই ওই জীবনটা আসলে আমার পছন্দ না। আমার লাইফে আমাকে একজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা নষ্ট হয়েছে এগুলার কারণেই। দেখা গেছে তার ব্যাপার হচ্ছে সে খুব ওই যে সামাজিক মর্যাদা সম্পূর্ণ চাকরি বাকরি, এই গাড়িটা দেখেন না, সামাজিক মর্যাদা সম্পূর্ণ গাড়ি, সামাজিক মর্যাদা আছে এরকম চাকরি বাকরিওয়ালা মানুষ সে পছন্দ করে বা সে নিজেও হইতে চায়। আর আমার ব্যাপার হচ্ছে আমি যখন যেখানে তখন সেখানে, আমার এটাই ভালো লাগে। এখান থেকে আমার 2 টাকা কম আসলেও ভালো, কারণ দেখেন সারা মাস আমরা যারা চাকরি করি বা যারা করে, সারা মাস চাকরি করে মাসের শেষে বা মাসের শুরুতে 1 দিন বা 2 দিন একটু ভ্যাকেশনে ঘুরতে যাওয়ার জন্য। আর আমার জীবনটা দেখেন, আমি সারা মাস ঘুরতেছি এবং আমার জীবনও সুন্দর চলতেছে। তাহলে ভাই যেই জীবনটার মধ্যে আজকে যদি আপনি মরে যান তাহলে কালকে বলবে যে 1 দিন আগে লোকটা মারা গেছে, 2য় দিন চলতেছে, আজকে মরলে কালকে 2 দিন। সে জীবন নিয়ে এত টেনশন করে কি হবে, এত সঞ্চয়, এত সম্পদ। আজকে যদি আপনি মরে যান ভাই, আপনার সিনেমা তো এইখানেই শেষ। এই সিনেমায় আপনার আর কোনো পার্ট বা ভূমিকা নাই, আপনার ক্যারেক্টার ওখানেই ডেড। অ্যান্ড কালকে এই সিনেমায় কে কি অভিনয় করতেছে এটা দিয়ে আপনার কি আসে যায়। তো এই জন্য আমি বলবো যে আসলে যে যত কর্মব্যস্ত থাকেন বা যাই করেন, যেটা আপনার প্যাশন, যেটা আপনার শখ, যেটা আপনি চান ওইটাও আপনি কইরেন। তা না হলে ভাই হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যান, হঠাৎ করে যদি শুনেন যে মারা যেতে হবে, হঠাৎ করে যদি আপনার ওই পাওয়ারটা শরীরে না থাকে, তাহলে ওই টাইমটা এসে কি হবে, আফসোস ছাড়া কিছু করার থাকবে না, যে সারা জীবন শুধু খেটেই গেলাম, ভোগবিলাসিতা কিছুই করতে পারলাম না। বাট আমার একটা ব্যাপার কি জানেন, আমি যদি এখন এইখানে ঠাড়া পড়ে মরে যাই যে মেঘলা আবহাওয়ায়, আমার কোনো আফসোস নাই, কারণ আমি আমার লাইফে যখন যেটা চাইছি আমি ওইটা করছি, 2 দিন আগে বা 2 দিন পরে আমি করে ছাড়ছি। আর আমার ওরকম কোনো আফসোস নাই যে আমি এই করা বাদ রাখছি, ওই করা বাদ রাখছি। তবে একটা জিনিস, আপনার এই করার মাঝখানে যাতে অন্য কারো কোনো ক্ষতি না হয়, যে জিনিসটা আমি অলওয়েজ খেয়াল করি, যে আমি ফাস্ট চালাবো, আজকে আমি একদম উইরা যাবো বাইক চালায়, কিন্তু আমি যে আরেকজনের উপরে পড়ে তার ঘাড় ভাঙবো, এই জিনিসটা যাতে না হয়। আমি জাস্ট বাইক দিয়ে উদাহরণ দিলাম। যেমন আপনার টাকা ইনকামের রাস্তা এমন যাতে না হয় যে আপনি অন্য কারো হক মেরে খাইতেছেন, কারণ যার হক মারবেন সে যতদিন আপনাকে মাফ না করবে অতদিন কিন্তু আপনি মাফ পাবেন না। এই কারণে চেষ্টা করবেন যে আপনার লাইফটা সুন্দরভাবে চালাইতে গিয়ে অন্য কারো লাইফ যাতে বিপদে না পড়ে, এবং চেষ্টা করবেন নিজের যেইটুকু দরকার ওইটুকু পূরণ হয়ে গেলে যাতে অন্য কারো স্বপ্নও যদি পূরণে একটু ভূমিকা রাখতে পারেন সেটাও রাখলেন।
যাই হোক, যাক কথা বলতে বলতে আমরা অলরেডি চলে আসছে হচ্ছে 60 ফিটের মাথায়। অ্যান্ড এখন যেটা আমরা করবো যে ব্যাংকের কাজটা সেরে দেন একটু বাইক ফেরিতে যাবো, শুভ ভাইয়ের সাথে একটু গেজাগেজি করবো, আড্ডাটা দিব। অ্যান্ড তারপরে কি করব, তারপরে আর তেমন কোনো কাজ নেই, তারপরে বাসায় যাবো, এডিট করবো, অ্যান্ড এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড দিব আর কি। তাহলে আজকের এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে ছোট্ট কোনো কিছু ভালো লাগলো প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.